সালাম, আদাব ও শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করছি। আমি আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ তিনি আছেন, ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সপ্তম শ্রেণীর পেশাগার ছাত্রী সবাই হাত থেকে করেছেন। এখন আপনার কাছে কি আমরা কিছু প্রশ্ন করতে পারি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি চোখে দেখেছেন? দেখলে সে আমাদের কাছে বলেন। দেখছি কি আমরা হবিগঞ্জে দেখছি, হবিগঞ্জ স্টেডিয়ামে বাসন দিচ্ছিল। সাউন্ড বক্সটাকে নিয়ে আসবি, মনে ভালো বসে নিয়ে আসেন। মুজিবুর রহমানের কোনো ভাষণ আপনি কি সরাসরি শুনেছেন? বাসন তো হবিগঞ্জে শুনলাম, কিন্তু শুনছি আমি। তো সেই শুনেছেন যে আপনি সেই ব্যাপারে আমাদের বিবরণ এখানে তো বহুত মানুষ বাসন দিচ্ছিল, বেশি বাসন দিচ্ছিল। আপনার কি পরিস্থিতি আছে তাহলে সে বিবরণ একটি প্রশ্ন করবো না, একটা করবো। একজন একটা প্রশ্ন করবে। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি কোনো সম্মাননা পুরস্কার পেয়েছিলেন? পেলে তার বিবরণ দিন। না, সামান্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তা এবং সমগ্র পৃথিবীর সম্পদ। এই বিষয়টি আপনারা কতখানি গর্বিত করে? এই ভাষণটা দিয়ে সারা বিশ্বের আলোচনা করেছে, এই সম্বন্ধে আপনার এমন তো অনুভূতি তো আছে যে আপনার দেশ স্বাধীনতা হিসেবে আমার নেতা যে মার্চের ভাষণে উজ্জীবিত হইয়া ওনারা মুক্তি সংগ্রামে ওনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাই ছিল ওনার অনুভূতি সেই সময়ে। আর বর্তমানে এটাই যে সারা বিশ্বে আলোচনা করছে যে আমাদের বাঙালির অহংকার, এটা উনি মনে করেন। আমার বড় ভাই সাবেদ আলী, আমার বাবা এবং আমার বাবা ছোট ভাই। আপনার পরিবার বা আত্মীয় নিবেদনের মধ্যে আর কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়েছে কিনা তাকে পরিচয় দিন। আমার বড় ভাই ছিলেন মুক্তিযুদ্ধ, আমার বড় ভাই সাবেদ আলী ছিলেন। সাবেদ আলী আপনার পরিবারে কেউ শহীদ হয়েছে কিনা হয়ে থাকলে তার পরিচয় দিন। আপনার পরিবারে কেউ শহীদ হয়েছে পরিবার না, শহীদ হয় না, শহীদ হয় না। পরিবার থেকে শহীদ হয় না। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিষয়ে আপনার কোনো স্মৃতি আলোকচিত্র সংরক্ষিত আছে কিনা তাকে তা উল্লেখ করুন। মুক্তিযুদ্ধে আপনার অবদান সম্পর্কে অবগত এ বিষয়ে আপনার পরামর্শ দিন। নতুন যে বাচ্চা আছে তারা আপনার সঙ্গে জানতে চায়, আপনি যদি বললেন আপনার এখানে ভুলে যেতে নাকি যে আপনাদের শাসন করলাম, তোমরা এটা মনে রাখবা বা এটাই হলো এখন তোমরা যারা বাচ্চারা আসো, আমি তো সময় ক্লাস 10-এর ছাত্র ছিলাম, এখন তো তোমরাও ছাত্র। তখন তো আমি টিকতে পারিনি, প্রথমে চলে গেছি আমি ওই কাটাখানি দিয়ে পুরা ফেলে গেছে, কাটাখানি দিয়ে আমি দিলাম। তারপরে আসলাম, আসার পরে তো আমাদের অত্যাচার শুরু হলো। আমার তো দোকান আছে, দিলাম এটা দিয়েছে একটা। তারপরে একদিন দুই ওরা শুরু হলো, দিকে তোমরা শুরু হলো, তোমরা ওই গ্রামে ঢুকতে যায়। তারপর পেলাম আমি অষ্টগ্রাম ছিলা ছোটবেলা বল চাকর মাঠ আমি উঠলাম বাংলা, কিছু তখন বাংলা কিছু জন্য আমি ইন্ডিয়ার আমার এক মাস ছোটো বাড়ি তিন ইন্ডিয়ার কোনো বড় হয়ে পড়ে তার বাড়িতে দিলাম। তারপরে আইলাম আইয়া গেলাম ইন্ডিয়া ইন্ডিয়া 17 হয়ে গেল ইন্ডিয়া।
তখন বড় ভাইটারে গেলাম, বড় ভাই আগে গেছে তাদের এগুলো পৌঁছাচ্ছে ধান গাছে যাওয়ার পরে তাই নাম্বার ওই দেশ হিসাবে তিনি আসলে সোসাইটিটা এই আমার গোয়েন্দাগিরি দিই আমি গোয়েন্দাগিরি ওই গোয়েন্দাগিরি করলাম। আর দেশের সব জায়গায় খবর পৌঁছেছে। আমি কিন্তু সরাসরি অংশগ্রহণ করছি না, কারণ আমি খবরের খবর পৌঁছাই আমি খবরের খবর বলছি ও জায়গায় রাজা আসতো ওই জায়গায় আছে। আর তোমরা কই আমি তোমরা সবাই থেকে ভাবে চলতায় দেশকে সুন্দর ধরে খেলা আমাদের চলতায় দুর্নীতি সরকার সুন্দরভাবে দেশকে চালাই নেওয়ার লাগি প্রস্তুত নিতে সবাই সাহায্য সহযোগিতা করতে হয়, দেশের লাগি থাকতে হয়। দেশের মাটি মা মা যেরকম দেশের মাটি মা, দেশের মাটি রক্ষা করার জন্য সবসময় সদস্য থাকতে হয়, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়। বাংলাদেশে একটা নাম আছে সুন্দর বা বিশ্বের নাম আছে বাংলাদেশে গড়ে তুলতে হয়। আমরা মুক্ত করছিলাম বলি আজকাল দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারত আমরা সাহায্য করছে, ভারত আমরা সাহায্য করা না দেশকে সুন্দরভাবে গড়ে তুলবা। তুমি দেবে না সুন্দর সুন্দরভাবে চেষ্টা করে তুলবা। বর্ষাকার একজন ছাত্রী। আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছে সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। উনিশশো একাত্তর সালে পাকিস্তানি সেনা আমরা বলি পাকসেনা বলি বুঝি পাকিস্তানি সেনা। এই পাকিস্তানি সেনারা একটা রাজাকার বাহিনী আল বদর বাহিনী করছিল। রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস, এই তিনটা বাহিনী তৈরি করছিল। আর হইল পাকিস্তান থেকে আইসা পর্যটন কাল চিনব কোনো সম্ভাবনা নাই চিনা। কিন্তু এরা চিনবার নাকি জানবার নাকি এরা কুশল সৃষ্টি করছে। রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী, এই তিনটা বাহিনীর মধ্যে সবচেয়ে বড় বাহিনী ছিল রাজাকার বাহিনী। রাজাকার বাহিনীটাই সবচেয়ে বড় ছিল। আল বদর বাহিনীর সংখ্যা কম ছিল, আল শামসের সংখ্যা কম ছিল। এই রাজাকার বাহিনীর লোকেরা এই পাকিস্তানি সেনা সৈন্যরা এরারে গ্রামগঞ্জের রাস্তাঘাট দেখাইছে। আর এই গ্রামগঞ্জ থেকে মানুষের মুক্তিযুদ্ধের নাম দিয়া হাজার হাজার মানুষকে মারছে, গুলি করে মারছে, নির্যাতন করে মারছে। এরা সরকারি শের আছে ওইখানে আইনা সরকারি করে মারছে। তারপরে গ্রামের গঞ্জের শহরে বাসা বাড়ির থেকে সুন্দর সুন্দর মহিলারা বই আইনা ওই পাকিস্তানিরা কাছে দিছে। এরারে নিপীড়ন নির্যাতন করছে। নিপীড়ন নির্যাতন তো বুঝতে পারছো, এটা তো কয়লা বুঝানি লাগে না। একজন মহিলারে সেনাবাহিনীর লোকরা কিভাবে নির্যাতন করে এটা তো বুঝতে পারো। মহিলারে এটা আমরা বলি নারী নির্যাতন। এটা নারী নির্যাতন করছে। অনেক মহিলা নির্যাতিত অবস্থায় মারা গেছে। আর অনেকটাই মরণাপন্ন অবস্থায়। আমরা স্বাধীনের পরে ব্রাহ্মণবাড়িয়া রেল কলোনি থেকে একটা খবর পাই, আমরা কিছু উদ্ধার করলাম যে বিস্তারিত অনেক লম্বা ঘটনা। আমি সংক্ষেপে বলি, উদ্ধারের ঘটনাটা বলি। সেনাবাহিনীর লোক আমরা ছিলাম যৌথ বাহিনীর অর্থাৎ তখন ভারতীয় সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ আমরা যে বাইরা আসতেন ওনাদের মতন লোক আর আমরা গেরিলা, এই তিন বাহিনী মিলে আমরা যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর আমরা উদ্ধার করছি প্রায় 40 জন মহিলারা উদ্ধার করছি। এদের অবস্ত্র এটা এদের নির্যাতন কেমন অমানুষিক ছিল এবং মানবতা বিরোধী। তোমার যে প্রশ্নটা এগুলো কি মানবতা
মানবতার পক্ষে করেন? এই নির্যাতনগুলো কি মানবতার পক্ষে করেন? এই নির্যাতনগুলো মানবতা বিরোধী নির্যাতন। সেহেতু এটাকে নাম দেওয়া হয়েছে মানবতা বিরোধী নির্যাতন। এরকম সারা বাংলাদেশে কোনো গ্রাম, কোনো ইউনিয়ন, কোনো থানা বাদ নাই যে এই গ্রামে নির্যাতন হয় নাই। কিছু কিছু ঘটনা আছে যেগুলো ঘটনা ঘটছে কিন্তু লজ্জা করে আমরা প্রকাশ করছে না কেউ। এটা লজ্জায় প্রকাশ করছে না। যেমন বাড়ির একটা সম্মান আছে, এখন একটা ধনী বাড়ি, সম্মানী বাড়ির একটা মহিলার যদি এটা প্রকাশ করা এটা লজ্জার কথা, তো এটা প্রকাশ করছে না, এটা ভিতরেই আছে। আমরা শুধু প্রকাশ করছি কোনটা, যেগুলো পাকিস্তানিদের কাছ থেকে উদ্ধার করছি, রাজাকারদের কাছ থেকে উদ্ধার করছি, ওইগুলাই শুধু প্রকাশ পাইছে। আর মানবতা বিরোধী দূষণ ছিল এক নম্বরে ছিল রাজাকার বাহিনী। আশা করি তোমার প্রশ্ন। চূড়ান্ত বিজয় সম্পর্কে আপনার বিশেষ অনুভূতি প্রকাশ করুন। চূড়ান্ত বিজয় সম্বন্ধে অনুভূতিটা বলতে এটা বইলা ভাষায় জানানো সম্ভব না। আমরা যখন প্রশিক্ষণ নেই, আমরা যখন আমাকে এক সময়ে ভিয়েতনাম যখন যুদ্ধ চলছে, ভিয়েতনামের 2 জন সৈনিক তারা আমরা প্রশিক্ষণ করাইতেছে। এক সময় বলতেছে এরা স্বামী স্ত্রী, তারা আমাদের প্রশিক্ষণ করায়, এরা হচ্ছে স্বামী স্ত্রী। তো বলতেছে যে দেখো আমাদের মা বাবার বিয়ে হয়েছে এই যুদ্ধে, মা বাবার পরিচিত হয়েছে এই যুদ্ধকালীন যুদ্ধ অবস্থা, বিয়ে হয়েছে, আমরা সন্তান হয়েছি, তা আমরা আবার এই যুদ্ধে অংশ নিয়েছি। তোমাদের এই সময় আসতে পারে, তোমাদের যুদ্ধটা কত বছর লাগবে এটা বইলা শেষ করার মতো না। তোমরা সেই প্রস্তুতি নাও, যে প্রস্তুতিতে তুমি তোমার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম যুদ্ধ করতে হবে। তা আমরা তো সেইভাবেই যুদ্ধ করতেছি, আর সেই মনোভাব আমাদের আছে। কিন্তু যেদিন 16ই ডিসেম্বর যুদ্ধের সমাপ্তি হয়, সেই দিন আমি আমার একটা অপারেশন থেকে, আমরা ব্রাহ্মণবাড়িয়ার একটা অপারেশন থেকে আমরা ভিতরে ঢুকছি, ঢুকে ক্যাম্পে গেছি। তো ক্যাম্পে গেলে অপারেশন থেকে গেলে পরে একটা রেস্ট দেয়, 2 দিন, 1 দিন, 3 দিন একটা রেস্ট খাওয়া যায়। তো আমরা রেস্টে আছি, হঠাৎ করে ক্যাম্পে ছোট মাইক আছে, ওইরকম ছোট মাইক দেওয়া ডাকতেছে। আমরা সবাই আসলাম, গ্রাউন্ডে আসলাম। গ্রাউন্ডে আসার পরে বলতেছে যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা স্বাধীন হয়ে গেছি, জয় বাংলা স্লোগান তো শুরু হয়েছে, জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, এখন আমরা বিশ্বাস করতে পারি না যে আমরা স্বাধীন হয়ে গেছি। কি বলে অফিসারের কি মাথায় দোষ করছে? কি এই যে যুদ্ধ করলাম, এখনো যুদ্ধ চলছে, কিন্তু বলতেছে আমরা স্বাধীন হয়ে গেছি। পরবর্তীতে ওইখানে বিবিসির একটা রেডিও, বিবিসি থেকে একটা সংবাদ দেয়, ওই সংবাদের অনুষ্ঠান আমরা শুনলাম। ভারতের একটা দুপুর 2টায় ভারতের একটা দিল্লির থেকে একটা বাংলা খবর দিত, সেই খবরটা আমরা শুনলাম। শোনার পরে বুঝতে পারলাম না, আসলে আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হয়েছি, বিজয় অর্জন করছি। তো এই যে বিজয়ের পরে যে কেউ সবাই তো অনেকেই আমরা মা বাবার সাথে দেখা নেই, আমার মা বাবার সাথে দেখা নেই পুরা 9 মাস, আমার মা বাবার সাথে দেখা নাই। মা বাবা কেমন আছে, কেমন এরকম আরো বহু লোক আছে। তো এখন যারা ওই মা বাবার কথাটা মনে হয়েছে, স্মরণ হয়েছে, বাড়ির কথাটা মনে হয়েছে, তখন তো খান্নায় সবার ভুল অবস্থা, সবারই অবস্থার ভুল। হ্যাঁ, তো একজনে আনজানি বলে ধরে বুঝো না, এটা কেমন একটা অবস্থা, তোমরা এটা মুক্ত বুঝে আবার কোনো ইয়ে নাই, ক্ষমতা নাই। তো ওই যে বিজয় আমরা যখন রেডিও থেকে শুনছি, তখন গিয়ে কিছুটা বিশ্বাস হয়েছে যে হ্যাঁ আমরা বিজয় অর্জন করছি। এখন আমি তোমাদের প্রশ্নের বাইরে আরেকটা কথা বলি। আমি অসুস্থ বিদায় এবং আমার কথাগুলা বাজে। আমি একজন
প্রাক্তন শহীদ ছিলাম। আমি 67-এ ইন্ডিয়া। আর আমার চাকরি জীবিকা ছিল 3 বছর পাকিস্তানে ওয়ার্ক করে বাংলাদেশে আসি। বাংলাদেশের সংগ্রামে আরম্ভ হয়েছে, এই সংগ্রামে আমি অংশগ্রহণ করি। আমি অরিজিনাল 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লোক, এই সময় শহীদ ছিলাম। আমরা যখন বাইকে যাই, বাইকে ইন্ডিয়াতে যাই, আমরা হয়তো গ্রুপ পাই, আমরা বুঝছি না। আমরা কোম্পানি নিচে কোম্পানি প্লাটুন ব্যাটালিয়ন, আমরা যে কোনো জায়গায় গেছি গ্রুপ পাই, আমরা ইন্ডিভিজুয়ালভাবে দেখতে পাই। ইন্ডিভিজুয়ালভাবে দেখতে পাচ্ছি যারা নাকি আপনার গরিলা যুদ্ধ করছে, তারা 10 জন 2 জন করে পাঠাইছে ভিতরে, তারা ইয়া করছে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিচ্ছে, হয়তো কিছু মরছে, মাইরা গেছে, ইন্ডিয়া গেছে, তারা আবার এইভাবে আসে। আমরা কিন্তু এইভাবে না, আমরা যে কোনো জায়গায় গেছি প্রথম যখন আপনার রেডি করার পরে এই জায়গায় আমরা পারবো কিনা, আমরা আর্টিলারি শুটিং করেছি, ট্যাঙ্ক কিনা আমরা আক্রমণ করি, আমাদের সাথে ট্যাঙ্ক আছে। অর্থাৎ আমি ছিলাম রংপুর থেকে ট্যাঙ্ক চলাচল করে, রংপুর দিনাজপুর বগুড়া থেকে ট্যাঙ্ক চলছে। কাজেই আমাদের সাথে তারা অনেক সময় অপারেশন দিচ্ছে, আমরা এভাবে এড়ে। আমি অসুস্থ থাকার কারণে আমার বাইরে প্রশ্ন করছো, প্রশ্ন জবাব দিচ্ছি, জবাব দিচ্ছি, মানুষরা সন্তুষ্ট, অসন্তুষ্ট কেউ না, সন্তুষ্টই চলছে। কোনো ভুল হয়েছে বাকি আলহামদুলিল্লাহ। আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান উদযাপিত হয়েছে, মুক্তিযোদ্ধা সম্পর্কে সপ্তম ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন এবং মুক্তিযোদ্ধা সেই প্রশ্নের উত্তর সুন্দর করে সুন্দরভাবে দিয়েছেন। আশা করি যে ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষার্থী যারা আছি সবাই এখানে সন্তুষ্ট হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন অত্যন্ত গঠনমূলক প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর গঠনমূলকভাবে দেওয়া হয়েছে। আশা করি সকল শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা সঠিক ইতিহাস জানতে পেরেছে। দুজন মুক্তিযোদ্ধা যারা আসছেন কষ্ট করে, তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের স্টুডেন্টদেরকে এবং আমাদেরকে আজকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।